ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলে। ২ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ৩ পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি উষ্ণ আর্দ্র। ৪ কালো মাটির অপর নাম রেগু। ৫ সমুদ্র উপকূলে লবণাক্ত জলাভূমিতে জন্মায় ম্যানগ্রোভ উদ্ভিদ। ৬ সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা উড়ে আসে তা হলো পরিযায়ী পাখি। ৮২ একটি বা দুটি বাক্যের উত্তর। ১ নম্বরের প্রশ্নগুলো আয়তে বলেছে আন্টার্কটিকা শব্দটির অর্থ উত্তরের বিপরীত। ২ দিয়েছে গ্রীষ্মকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। ৩ হিমালয় পার্বত্য অঞ্চলে কী ধরনের উদ্ভিদ দেখা যায়, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। ৪ থর মরুভূমি কোথায় অবস্থিত, রাজস্থানে। ৩-এর আয়তে আছে বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝায়, এটা তোমাদের বইয়ের ৪৭ পাতায় রয়েছে। লিখবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি। আর বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। অথবাতে আছে ঘনীভবন কাকে বলে, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার যে ঘটনা তাকেই ঘনীভবন বলে। ৩-এ ২ নম্বর প্রশ্ন বলেছে পলিমাটির দুটি বৈশিষ্ট্য লেখো, এটা ৮৪ পাতায় রয়েছে। পলিমাটির বৈশিষ্ট্য হচ্ছে পলিমাটি হচ্ছে উর্বর প্রকৃতির হয়, তাই এই মাটিতে সব রকম ফসল চাষ করা যায়। আর মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। আর ৩ হচ্ছে নদীর প্লাবনভূমি বদ্বীপ অঞ্চলে পলিমাটি দেখা যায়। অথবাতে আছে মাটি সংরক্ষণের দুটি উপায়, এটা তোমাদের বইয়ের ৮৬ পাতায় রয়েছে। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত, এক হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। ২ মাটির বেশি গভীরের খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। এখানে মোট আছে ৬টা পয়েন্ট। এই যে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত, গাছ কাটা বন্ধ করা, অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত, বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। এগুলোও মাটি সংরক্ষণ পদ্ধতির মধ্যে পড়ে, তো যে কোনো দুটো লিখে দেবে। ৪-এ ১ নম্বর প্রশ্ন বলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বইয়ের ৪২ পাতায় রয়েছে। আন্টার্কটিকার ভবিষ্যৎ এইটা বলবে যে দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকা মহাদেশের আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশটার আয়তন। ফলে ক্রিল, শিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। অথবাতে বলেছে আন্টার্কটিকা জলবায়ুর ৩টি বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের বইয়ের ৪০ পাতায় রয়েছে। এই পয়েন্টটা হচ্ছে আন্টার্কটিকার জলবায়ু। এই যে বলেছে চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল, সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষারঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান। মে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকলে আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়। তো এখানে আমাদের দিয়েছে আন্টার্কটিকা জলবায়ু 3টি বৈশিষ্ট্য। তো একটা লিখবে যে চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ হচ্ছে পৃথিবীর শীতলতম অঞ্চল, শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর লিখবে মে আগস্ট মাসে 2 নম্বর পয়েন্ট দেবে, মে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর ছটা বা মেরুজ্যোতি দেখা যায়, এটা 2 নম্বর। আর 3 লিখবে গ্রীষ্মকালে অর্থাৎ নভেম্বর ফেব্রুয়ারি মাসে অবস্থা কিছুটা বদলায়, তখন তাপমাত্রা কিছুটা বেড়ে -20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়। এরপরে দিয়েছে 2 নম্বরে সমুদ্রধারে আবহাওয়া আরামদায়ক কেন, এটা বইয়ের 79 পাতায় রয়েছে।
এই যে লিখবে, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন জলবায়ু বলা হয় এবং সেই জন্য সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। অথবা দিয়েছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো, এটা বইয়ের আছে 81 পৃষ্ঠায়। আচ্ছা, এই যে বলেছে যে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, আচ্ছা সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, এটা তোমরা রায়মার্টিনের 177 পৃষ্ঠায় আছে, এটা লিখবে যে এক হচ্ছে উষ্ণতার প্রসার কম, স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয় ও ধীরে ধীরে শীতল হয়। এই বৈশিষ্ট্যের জন্য সমুদ্রের ধারের স্থানগুলিতে দৈনিক বা বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় না, অর্থাৎ দিনের বেলা বা গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না এবং রাতে বা শীতকালে উষ্ণতা খুব কমে যায় না, তাই আবহাওয়া আরামদায়ক লাগে। আর একটা হচ্ছে আর্দ্র সমুদ্রবায়ু, আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্র উপকূলের স্থানগুলিতে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই বায়ুর প্রভাবে সমুদ্রধারের স্থান না বেশি উষ্ণ হয় আর না বেশি শীতল হয়, তাই আবহাওয়া আরামদায়ক থাকে। এই কারণে সমুদ্রের পাশে অবস্থিত মুম্বাই, দীঘা, পুরী এর আবহাওয়া সমুদ্র থেকে দূরে থাকার দিল্লির তুলনায় আরামদায়ক হয়। এটা দিলাম কারণ এখানে তোমার প্রশ্নের মানটা আছে 3 নম্বর, 3 নম্বরের প্রশ্ন। এই যে বলেছে কম বেশি 50টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটো হচ্ছে 3 নাম্বারে, সেই জন্য রায়মার্টিনের 177 বইটা না করে রায়মার্টিন 177 পেজে এই অ্যান্সারটা করবে। এটা রায়মার্টিন সহায়িকা 177 পেজে যেটা আছে সেইটা নেবে। আচ্ছা, এখানে দিয়েছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য, আমি বইতে যেটা আছে 3টে সেটা দেখিয়ে দিচ্ছি। যে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য বলেছে, বৈশিষ্ট্য এবং প্রভাব। এক হচ্ছে এই যে 3টে পয়েন্ট, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা কোথাও খরা হয়। 2 হচ্ছে অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর 3 ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। এটা হচ্ছে বইতে রয়েছে। আর যদি রায়মার্টিন থেকে লিখতে চাও, আমি রায়মার্টিনেরটাও দেখিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা পছন্দ সেটা লিখবে। আমাদের মৌসুমী বায়ুর 3টে বৈশিষ্ট্য বলেছে, তো এই যে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখো। এই যে বৈশিষ্ট্য আমি 1, 2, 3 প্রথমে 3টে পয়েন্ট বলে দিচ্ছি। এক হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। আর 3, সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন হচ্ছে মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। তাহলে এই 3টে পয়েন্ট, 3টে বৈশিষ্ট্য দেখিয়ে দিলাম বই এবং রায়মার্টিন থেকে। 5-এর 1 নম্বর প্রশ্ন দিয়েছে মানুষ কিভাবে পৃথিবীর পরিবেশ বিনষ্ট করছে, এটা তোমাদের বইয়ের 38 পাতায় রয়েছে। এটা পুরোটাই যা আছে লিখে দেবে। এই যে মানুষ জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষেরই কিছু কাজকর্মে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এক হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বিশ্ব উষ্ণায়ন বলে। ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। 3 নম্বর হচ্ছে ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকারক গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। আর 4 হচ্ছে ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবক্ষয় আটকাতেই এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের ওপরই চরম সংকট নেমে আসবে। 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এটা তোমাদের বইয়ের 34 পাতাতে রয়েছে। এই ছবিটা এঁকে দেবে আর এইখানে যেটা লেখা আছে এইখান থেকে একদম এতটা এই জলচক্র এটাও লিখে দেবে যে সূর্যের তাপে নদ নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্পযুক্ত বাতাস ওপরের দিকে উঠে যায়। ওপরে ঠান্ডা বায়ুস্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং
ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয়। আরও উপরে উঠলে ওই জলকণা ঠান্ডা সংস্পর্শে বরফকণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী বলে তার বেশে বেড়াতে পারে না। বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে নেমে আসে। এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে তা আবার বাষ্প হয়ে বাতাসে মেশে। তো এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন বরফ তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলেরই চক্রাকার আবর্তন হলো জলচক্র। আর জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে তরল, কঠিন, এবং বাষ্পীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়। তিনে দিয়েছে বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। তো আমাদের বইতে যেটা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে লিখবে যে জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো এবং এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে। যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলের জীবন ধারণে প্রয়োজন অতিরিক্ত তাপ মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন। এর ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। তো এইটা ছিল বইতে। আর যদি রায়মার্টিন সহায়িকা থেকে লিখতে চাও আমি সেটাও দিয়ে দিচ্ছি। যদি তোমরা রায়মার্টিন সহায়িকা থেকে লিখতে চাও তাহলে এই উত্তরটা লিখতে পারো যে পৃথিবীতে যে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যা জানো লেখো। এখানে নিচে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, বিশ্ব উষ্ণায়ন কীভাবে ঘটে তা সংক্ষেপে ব্যাখ্যা করো, এই একই উত্তর। তো এইটাও তোমরা লিখতে পারো যে পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। কারণ হচ্ছে 1. পরিবেশে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির দহন, 2. দ্রুত নগরায়ন, 3. বনভূমি বিনাশ, 4. কৃষিক্ষেত্রে অত্যধিক রাসায়নিক সারের ব্যবহার বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি করে। প্রভাব হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে 1 হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। 2. উভয় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। 3. বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর ক্রমাগত বিনাশ ঘটছে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।